ঝিনুক বলে, আমি আমার দিদিকে হারাতে হারাতে ফিরে পেয়েছি, কিন্তু আমি বেঁচে থাকতে আমি আমার দিদিকে আবার সে একই ভুল করতে দেব না। আমি আমার দিদিকে কিছুতেই হারাতে দেব না। এরপর কান্নায় ভেঙে পড়ে ঝিনুক। সমুদ্র আর তরি মিলে ঝিনুককে সামলানোর চেষ্টা করে। অপরদিকে বাড়িতে ঠাম্মি, রেশমি, জ্যোৎস্না, তরিতা সবাই মিলে গজাননের কাছে সুধার জন্য প্রার্থনা করতে থাকে, যাতে খুব তাড়াতাড়ি সুধা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। অপরদিকে ইশিকা কান্না করতে থাকে আর বলে, তেজ, তুমি কি আমাকে কখনো নিজের জীবনে স্থান দেবে না? আমি তো আজ যা কিছু করেছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। তুমি কি আমাকে সবসময় দূরে ঠেলে দেবে? সবসময় ভুল বুঝে এভাবে আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দেবে? এদিকে তেজ সুধার কেবিনে চলে আসে। এসে সুধার মাথায় হাত বুলাতে থাকে আর সুধার বলা কথাগুলো মনে করতে থাকে। তেজ বলে, সুধা, প্লিজ তোমার তেজের কাছে ফিরে এসো না। আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমাকে কি ক্ষমা করা যায় না? দেখো, তোমাকে এভাবে দেখতে আমার খুব কষ্ট লাগছে। তুমি একবার ফিরে এসো না সুধা। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তুমি প্লিজ ফিরে এসো আমার কাছে। আমার জন্য না হোক সুধা, কিন্তু তোরই ওই বাচ্চা মেয়েটা, ওর জন্য তো ফিরে আসো। সুধা, প্লিজ সুধা, তুমি ফিরে এসো। আমি জানি তুমি অনেক লড়াই করতে পারো, কিন্তু প্লিজ সুধা, তুমি ফিরে আসো, লড়াই করেই ফিরে আসো। আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না। এরপর তেজ সুধার হাত ধরে কান্না করতে থাকে। তারপর সুধা চোখ মেলে তাকায়। সুধার জ্ঞান ফিরে আসে। সুধা জ্ঞান ফিরে পেলে তেজকে দেখে তেজ বলে ডেকে ওঠে। তখনই তরি, ঝিনুক, সমুদ্র ওখানে চলে আসে। তরি মাম্মাম মাম্মাম বলে চিৎকার করে ওঠে। এদিকে সমুদ্র ঝিনুককে বলে, আমি তোমাকে বলেছিলাম না যে দাদা আর বৌদি ভাইয়ের মধ্যে এক অটুট বন্ধন রয়েছে, সেই রূপকথার মতো। ওদের বন্ধন এত সহজে কেউ ভাঙতে পারবে না। কিন্তু ঝিনুকের মুখ দেখে মনে হয় যে ঝিনুক এই সমস্ত কিছু শুনতে ইচ্ছে করছিল না, তার শোনার কোনো আগ্রহ ছিল না। এরপর ঝিনুক বসুমলির বাড়িতে এসে বলে, দিদিকে যদি কেউ বেশ দিয়ে থাকে তার মানে এখানেই কিছু ক্লু পাওয়া যাবে। আর ইশিকাদি দিদিকে খুব জোর করছিল এই শরবতটা খাওয়ার জন্য। তাহলে যদি এই শরবতটাকে টেস্ট করা যায় তাহলে আসল সত্যিটা প্রমাণ হয়ে যাবে, আর কে দোষ করেছে সেটাও প্রমাণিত হয়ে যাবে। একবার যদি প্রমাণ হয়ে যায় যে বা যারা আমার দিদিকে বিষ দিয়ে মারতে চেয়েছে তারা কে, তাহলে তাদের আমি কিছুতেই ছাড়ব না। অপরদিকে সুধা ঘুম থেকে উঠে নিজেকে তেজের ঘরে আবিষ্কার করে। সুধা বলে, কি আমি এখানে কেন? আমাকে তো আমি তো হসপিটালে ছিলাম, তাহলে আমি এখানে কিভাবে এলাম? তখনই তেজ সুধার জন্য স্যুপ নিয়ে আসে আর বলে, হসপিটালে ডক্টরই আপনাকে ছেড়ে দিয়েছে, আসলে ওখানে আপনার ঠিকমতো যত্ন নেওয়া হতো না, তাই আপনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই নিন, স্যুপটা খেয়ে নিন। তেজ সুধাকে খাওয়াতে গেলে সুধা বলে, না, আমার খিদে নেই। এরপর সুধা তরির কথা জিজ্ঞেস করলে তেজ বলে, তরিকে দিদিভাই রেখেছে। এরপর সুধা বলে, আচ্ছা আমার হয়েছিলটা কি? তখন তেজ বলে, তোমার খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিলো, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো, আর তাছাড়া আপনার খাওয়ারে পয়জনস পাওয়া গেছে। তখন সুধা বলে, বিষ? কে আমাকে বিষ দিল? তেজ বলে, এখন এসব কিছু ভাববেন না, আপনি খাওয়াটা খেয়ে নিন। এরপর সুধা ওখান থেকে উঠতে গেলে তেজ বলে, কি উঠছেন কেন? সুধা বলে, আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি। এরপর সুধা উঠতে গেলে তখনই নিজের পরনে যে শাড়িটা রয়েছে সেটা দেখে বলে, কি আমাকে ড্রেস চেঞ্জ কে করালো? এরপর তেজের দিকে তাকিয়ে সুধা বলে, ইস, ছি ছি ছি, তার মানে আপনি আমাকে আবারও চেঞ্জ করিয়েছেন? তারপর তেজ তার আগের কথাগুলো মনে করতে থাকে, সুধার সাথে তার কাটানো মুহূর্তগুলো। তেজ মনে মনে বলে, এ কথা তো সুধা ছাড়া আর কারোর জানার কথা নেই, তার মানে উনিই আমার সুধা, আমার সুধা। এরপর সুধা বলে, আপনি কোন অধিকারে আমাকে চেঞ্জ করিয়েছেন? তখন তেজ বলে, চিন্তা নেই, আপনি ঘরের মধ্যেই ছিলেন আর দিদিভাই আর তরিতা তোমাকে চেঞ্জ করিয়েছে। কিন্তু সুধা ওই ঘর থেকে বেরোতে যেতে লাগলো, সে তেজের কোনো বারণ শুনলো না। এবার যেতে গিয়ে সুধার মাথাটা ঘুরে যায়, তখনই তেজ সুধাকে ধরে নেয়। তেজ সুধাকে বলে, তুমি কেন আমার কথাটা শুনছো না? সুধা, আমাকে একটা সুযোগ দাও না নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। সুধা বলে, প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? এরপর তেজ বলে, সব কিছু কি তোমাকে জানতে হবে নাকি? কিছু জিনিস না জানাই ভালো। এরপর তেজ ডক্টরের বলা কথাগুলো মনে করতে থাকে যে সুধাকে সম্পূর্ণভাবে রেস্ট নিতে হবে, আর কোনো মেন্টালি ফিজিক্যালি আঘাত দেওয়া যাবে না। কয়েকটা দিন সুধার জন্য খুবই ভাইটাল। এরপর তেজ বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে স্যুপ খেতে হবে না, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসছি। এরপর তেজ সুধার জন্য গরম দুধ নিয়ে আসে।
কিন্তু ঘরে এসে দেখে সুধা ঘরে কোথাও নেই। তেজ সুধা সুধা বলে চিৎকার করে চারিদিকে সুধাকে খুঁজতে লাগে। তখন ওখানে সিকিউরিটি আসে আর তেজকে জানায় সুধা ম্যাডাম বাইরে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। যেটা শুনে তেজ অবাক হয়ে যায় আর সুধাকে এরপর নিয়ে আসে। সুধা বারবার বলতে থাকে যে আমাকে ছেড়ে দিন, আমি এখানে কিছুতেই থাকবো না, আমি আমার নিজের বাড়ি ফিরে যেতে চাই। কিন্তু সুধা যাওয়ার জন্য খুব জেদ করে বাড়িতে। তেজ সুধাকে ধমক দেয়, তারপর আবার রুমে নিয়ে আসে। সুধার ঘরে এসেও বলতে থাকে কেন করছেন আপনি এসব, আপনি তো আমাকে ভালোবাসেন না, বিশ্বাস করেন না, তাহলে কেন করছেন এসব। তেজ বলে সুধা তুমি যখনই বারবার বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলো তখন কিন্তু আমার বুকের ভেতরটা কেমন ব্যথা করে ওঠে। তুমি কেন বুঝতে পারছো না সুধা, এত কিছুর পরেও আমি তোমাকে বিশ্বাস করতে চাইছি, তোমার মন পেতে চাইছি। তোমার এখন রেস্টের প্রয়োজন সুধা, এসব কিছু ভেবো না, তুমি প্লিজ রেস্ট নাও, তোমার শরীরটা এখনও ভালো নয়, খুবই উইক তুমি। অপরদিকে ঝিনুক আশুতোষ স্যারকে সমস্ত ঘটনাটা খুলে বলে। আশুতোষ স্যার ঝিনুককে বলে যে তেজ এসবের সঙ্গে জড়িত নয়, অন্য কেউ এই কাজটা করেছে। ঝিনুক বলে যে বা যারাই বা করে থাকুক না কেন, আমার দিদির ক্ষতি যে বা যারা করতে চেয়েছে তাদের আমি কিছুতেই ছাড়বো না, তাদের উচিত শাস্তি দেব। অপরদিকে তেজ সুধাকে ভিজে জামা কাপড় চেঞ্জ করতে বলে, কিন্তু সুধা বলে আপনি নিজে আমার সাথে গুলিয়ে ফেলছেন নিজে সুধাকে। সুধার হয়তো এটুকুতে বৃষ্টিতে ভিজলে জ্বর আসে, কিন্তু রুক্মিণীর আসে না। তেজ বলে আচ্ছা ঠিক আছে, আমার কাছে তোমাকে চেঞ্জ করতে হবে না, আমি দিদি ভাই আর তরিতাকে ডেকে নিয়ে আসছি। এদিকে তরিতা আর জ্যোৎস্না দরজার আড়াল থেকে এই সমস্ত কিছু লক্ষ্য করেছিল। তারা তেজের কথা শুনে লুকিয়ে পড়ে আর তেজ তাদের ডাকতে ডাকতে তাদের ঘর পর্যন্ত গেলেও কেউ সাড়া শব্দ না দিলে তেজ আবারও সুধার কাছে আসে আর সুধাকে বলে সুধা কেউ তো ডাক শোনা দিচ্ছে না, আর তুমি প্লিজ আমাকে একটু বিশ্বাস করো, একটু ভরসা করো, আমি তোমার সম্মানে আজ আসতে দেবো না। এদিকে তেজ নিজের চোখে পট্টি বাঁধলে সুধা বলে অস্বস্তি তো তোমার হচ্ছে তেজ, তুমি এখনো মন থেকে মেনে নিতে পারোনি যে আমি সুধাময়ী, আর তুমি তোমার সুধাময়ীকে অনেক বছর আগেই ছুঁয়ে ফেলেছো তেজ। আগামী পর্বে দেখা যায় তেজ সুধার পিঠে একটা তিল দেখে বলে কি এ তো সেই তিল, এ তো আমার সুধা ছিল। এরপর সুধাকে জড়িয়ে ধরে বলে আমার আর কোনো ডাক নেই, তুমি রুক্মিণী নও, তুমি আমার সুধা, আমার সুধা, এটা বলতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।